নমস্কার, আমি অরূপ। সংকেত অডিও স্টোরিজে আজ আপনারা শুনবেন তন্ময় মুখার্জির লেখা বীরেন বাবুর বিপদ। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরিজ এবং ঋতুরা স্টুডিও। সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইন সৌমদীপ গুই। আজকে গল্প পাঠে রিতম, গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, তন্ময় মুখার্জির লেখা বীরেন বাবুর বিপদ। ভীমপুর সিআরডিএফ অর্ডিন্যান্স ফ্যাক্টরির এমার্জেন্সি মেডিকেল ডিপার্টমেন্টের আউটডোরে সেই সময় আমি আরএমওর চাকরি করছি। এই দিন কতক আগে সাত সকালে ফ্যাক্টরির কয়েকজন কর্মী ছুটে এলো আমাদের আউটডোরে। তাদের মধ্যে একজন আমার চেম্বারে ঢুকে এসে জানালো তাদের ডিপার্টমেন্টের একজন কর্মী ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার জ্ঞান ফেরানো হয়েছে ঠিকই, কিন্তু সে কিছুই বলছে না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে সে। তাকে বাইরে বসিয়ে রাখা হয়েছে। আমি কথা না বাড়িয়ে নিজস্ব চেম্বারের বাইরে আসতেই 4-5 জন মিলে ঘিরে দাঁড়িয়ে থাকা সেই কর্মীটিকে দেখালো। সে বেঞ্চের উপর মাথা নিচু করে একেবারে নিশ্চুপ হয়ে বসে আছে। আমি তাকে আমার চেম্বারে নিয়ে আসতে বলে ফিরে গেলাম নিজের জায়গায়। ভয় পাওয়ার বিষয়টা এখানে প্রায় দিনই ঘটে থাকে। এই কোম্পানিতে অ্যাক্সিডেন্ট কেসের চেয়ে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাওয়া বা মারা যাওয়া পেশেন্টের সংখ্যাটাই বেশি। তার পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা আমি জানি, কিন্তু যা এতদিন ধরে শুনে আসছিলাম তা কি আর বিশ্বাস করা যায়? সেসব ঘটনা বরাবরই আমার কাছে অবাস্তব আর অবৈজ্ঞানিক কথাবার্তা ছাড়া আর কিছুই মনে হয়নি। তবে সেই দিন বেশ আশ্চর্য হলাম সেই কর্মীর মুখে তার সমস্ত ঘটনাটা শোনার পর। কর্মীটিকে সঙ্গে নিয়ে আরও 2 জন আমার চেম্বারে ঢুকে আসতেই আমি বাকিদের যে যার নিজেদের কাজে ফিরে যেতে নির্দেশ দিতেই তারা চলে গেল। ভয় পাওয়া পেশেন্ট কর্মীটিকে যুবকই বলা যায়। তাকে বেডে শুয়ে পড়তে বললে সে অতি ধীর কণ্ঠস্বরে বলল, আমি এখন ঠিক আছি স্যার, অসুবিধার কিছু নেই। বেশ। শুনলাম ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তা আমি কি তার কারণটা জানতে পারি? যুবক আমার কাছ থেকে 1 গ্লাস জল চেয়ে খেয়ে নিল। তারপর সে কতকটা স্বাভাবিক হয়ে যা বলল সেটা এখানে লিখছি। তবে পেশেন্টের মুখে শোনা কিছু কিছু ঘটনা তার আগে আমিও শুনেছি, তবে এতদিন আমি সেগুলোকে অস্বীকার করে এসেছিলাম। কিন্তু আজ সেই কর্মীর মুখে শোনা কথাগুলোকে কেন জানি না বাস্তব বলে মনে হলো, তাই লিখতে বাধ্য হচ্ছি। তোমার নাম কি? সন্ধ্যের ঘনিয়ে আসা আবছায়া অন্ধকারে গঙ্গার পাড়ের ত্রিবেণী ঘাটের সিঁড়িতে বসে থাকা বীরেনকে উদ্দেশ্য করে একজন বৃদ্ধ কথাটা বললেন। পরনে সাদা ফতুয়া, শক্তপোক্ত দোহারা চেহারা, গৌরবর্ণ মুখে হাসি, মাথায় সাদা চুল। গঙ্গার পাড়ের এলোমেলো হাওয়ায় সেগুলো অবিন্যস্তভাবে উড়ছে। টিকালো নাকের নিচে সামান্য এক ফালি সাদা গোঁপ। দেখে মনে হলো তিনি গঙ্গায় জল নিতে এসেছেন। ডান হাতে ধরা আছে একটা জলের পিপে। গঙ্গায় পিপে ডুবিয়ে তাতে জল ভরতে ভরতে তিনি বেশ কয়েকবার বীরেনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে কি একটা যেন লক্ষ্য করছিলেন। সিঁড়ি বেয়ে উঠে আসতেই বৃদ্ধ প্রশ্নটা করলেন। বীরেন ঠোঁটে আলতো একটা হাসির রেখা টেনে এনে বলল, বীরেন, বীরেন বণিক। বৃদ্ধ ভদ্রলোক বললেন, বাহ, বেশ ভালো। তা তোমার বাড়ি কোথায়, আশেপাশেই নাকি? আগে হ্যাঁ, এই তো কাছেই, নেতাজি পাড়ায়। বৃদ্ধ ভদ্রলোক জয়ন্তর পাশে বসে পড়ে পিপেটার ঢাকনাটা ঘুরিয়ে টাইট করে নিয়ে পাশে রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার নাম সুবিমল মাইতি, বীরপাড়ায় আমার বাড়ি। এক সময় ডানলপে চাকরি করতাম, ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল তো স্ত্রী পুত্র নিয়ে রাস্তায় নেমে এলাম। সে একটা দিনও কাটিয়েছিলাম। অভাব, দুর্দশা, দুর্গতির যেন কোনো অন্ত ছিল না। ভীষণ খারাপ একটা সময় পার করে এসেছিলাম বলতে পারো। সে যাই হোক, আমার এক আত্মীয়ের সহায়তায়
তার বছর চারেক পরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি জুটে গেল, তাই সে যাত্রায় বেঁচে গেলাম। রিটায়ার করেছি তা প্রায় 10 বছর হয়ে গেল। হ্যাঁ, এখন আর কাজকর্ম নেই। রিটায়ার্ড মানুষ, রোজ বিকেল হলে একটুখানি গঙ্গার দিকে বেড়াতে আসি। বৃদ্ধ ভদ্রলোকটির কথাগুলো যেন বীরেনের একেবারেই সহ্য হচ্ছে না। এমন গায়ে পড়ে আলাপ জমিয়ে তাকে এত কিছু জানানোর কারণ কি? তাকে কি সে জিজ্ঞেস করতে গিয়েছে কিছু? মহাবিদঘুটে লোক তো, ও নিজে মরছে নিজের জ্বালায়। বীরেন মনে মনে এসব নানান কথা চিন্তা করলেও মুখে কিছু বলতে পারল না। চুপ করে থেকে কেবল গঙ্গার অবিরাম বয়ে চলা জলের স্রোতের দিকে চেয়ে থাকল। সুবিমলবাবু বললেন, তা তুমি কতদূর পড়াশুনো করেছো? কাজবাজ কিছু করো? বীরেন স্রোতের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকেই বলল, আর কাজ? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি দেখতে দেখতে, তাও প্রায় বছর চারেক হয়ে গেল। আজকের বাজারে তেমন কাজ কই যে করব? তাছাড়া কে দেবে? আপনাদের সময় তো শুনেছি নাকি ডেকে ডেকে মানুষদের চাকরি দিত। সেই সময় ভাগ্য ভালো ছিল আপনাদের। আমাদের মতো যুবকদের কপালই খারাপ, শুধুই বেকারত্বের জ্বালা বহন করে প্রতিনিয়ত চলছি। সুবিমলবাবু বললেন, তা অবশ্য ঠিক। কাজ আর কই? তুমি এতদিন ধরে চাকরি খোঁজার কোনো চেষ্টা করোনি? বৃদ্ধ লোকটি বীরেনের কাছে অপরিচিত হলেও তার কথাবার্তায় কেমন যেন আত্মীয়তার স্বর। বীরেনের মনে হলো বৃদ্ধ লোকটি যেন কত বছর ধরে তার কাছে চেনা। সে স্বাভাবিক কণ্ঠস্বরেই বলল, হ্যাঁ, তার চেষ্টা কি আর করিনি? নানান জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছি, পথে পথে ঘুরেছি, কিন্তু এতদিনে একটাও চাকরি জোটাতে পারিনি। এক এক সময় মনে হয়েছিল এত টাকা, এত পরিশ্রম, এত সময় অপচয় করে বেকার বেকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাই করতে গেলাম কেন? অকারণেই যেন এতদিন বৃথায় পড়াশোনাটা করেছিলাম। তার চেয়ে বরং এই টাকা পয়সাগুলোকে যদি কোনো ব্যবসার কাজে লাগাতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, মরে গেলেই যেন ভালো হয়। টাকা দাও, চাকরি নাও, এটাই তো এখন চলছে সব জায়গায়। সুবিমলবাবু বললেন, মরার চিন্তা কখনো মাথায় এনো না, বরং ভালোভাবে বাঁচার চেষ্টা করতে হয়। মরে গেলেই কি সমস্ত কিছুর সমাধান হয় বাবা? নতুন করে বাঁচতে শেখো। কথাটা শুনেই বীরেনের মনে মনে রাগ চেপে গেল। সে ভাবল এসব জ্ঞান দিতে সবাই পারে, কিন্তু অন্যের জীবনের দুর্দিনের সমাধান করতে পারে কজনে? সুবিমলবাবু আবারও বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? মনের রাগ খানিকটা চেপে রেখে বীরেন বলল, বাবা মা আর আমি ছাড়া আর কেউ থাকে না। ও আচ্ছা, তা বাবা কি করেন? বাবা একসময় ওপারের কল্যাণী শিল্পালঞ্চে একটা সাইকেলের কোম্পানিতে কাজ করতেন। বহুদিন আগেই সেটা বন্ধ হয়ে গেছে। চাকরি করাকালীন ব্যাংকে কিছু টাকা পয়সা জমিয়েছিলেন। তার সামান্য সুদের কটা টাকায় এতদিন ধরে সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা ছিল। তিনি বর্তমানে অসুস্থ। তার প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো আমার পড়ার পেছনেই খরচা করতে করতে প্রায় শেষ হয়ে গেছে। ও, আর তোমার মা তাহলে বর্তমানে কিছু করেন নাকি? না, তিনি আর কি করবেন। ইদানিং মায়ের অবস্থাও তেমন একটা ভালো নয়। তিনি অ্যাস্থমা রোগী, সর্বদাই শ্বাসকষ্টে ভোগেন। দুজনের ডাক্তার আর ওষুধপত্রে আমি একেবারে জেরবার হয়ে গেছি। তোমাদের চলে কিভাবে? ওই নামমাত্র কয়েকটা টিউশন করি। সেটা সমস্তটাই এই বাবা মায়ের ডাক্তার দেখানো, ওষুধপত্র, মাসে নানা ধরনের মেডিকেল টেস্ট, সংসার খরচে লেগে যায়। নিজের জন্য কিছুই বাঁচাতে পারি না। এখন এই মুহূর্তে আমার চাকরি পাওয়াটা খুবই জরুরি, না হলে আর চলছে না। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনি এত সব প্রশ্ন আমায় জিজ্ঞেস করছেন কেন বলুন তো? সময় কাটাচ্ছেন বুঝি? বৃদ্ধ ভদ্রলোক এবার হেসে ফেললেন। আরে না না, আসলে কেন জানি না তোমাকে দেখে মনে হলো তুমি বেশ চিন্তাগ্রস্ত আছো। ভাবলাম চিন্তার কারণটা জিজ্ঞেস করে না হয় দেখি, যদি তার সমাধান করতে পারি, তাই আর কি। কিছু মনে করো না, তুমি আমার ছেলের মতো, সেই কারণেই। ও, তা আপনি আমার চিন্তা, আমার সমস্ত সমস্যাগুলোর কথা শুনে তার সমাধান করে দিতে পারবেন বলছেন? হ্যাঁ, তা পারবো না কেন? তুমি বললেই পারবো।
তবে যদি তুমি রাজি থাকো। বৃদ্ধের মুখে হঠাৎ এমন কথাটা শুনে বীরেন একটু অবাক হয়ে গেল। তারপর বলল, তা আপনি আমার জন্য কি করতে পারেন শুনি? যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে একটা চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি। তুমি এক কাজ করো, তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে আগামীকাল সকাল 11টা নাগাদ ভীমপুর সিআইডিএফ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চলে যাবে। আমি সেই ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার মিস্টার অলোকেশ লাহিড়িকে ফোন করে দেব। তার অফিসে ঢুকে আমার কথা বললেই যথেষ্ট। আশা করি তোমার চাকরিটা হয়ে যাবে। বীরেন হতবাক হয়ে যায়। বিস্ময় প্রকাশ করে বলে, ভীমপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি? আপনি সত্যি বলছেন স্যার? আমার চাকরিটা হয়ে যাবে? 100% নিশ্চিত থাকতে পারো। মাস গেলে ভালো মাইনেও পাবে। তবে হ্যাঁ, কতগুলো কথা আগে থেকেই বলে রাখছি। থাকার জন্য কোম্পানি কোয়ার্টারও অ্যালট করবে। তবে চাইলে সেটা নিতে পারো, আর না হলে তুমি ডেইলি প্যাসেঞ্জারি করে কাজটা করতে পারো। সেটা অবশ্য তোমার ব্যাপার। এবার ভেবে দেখো, সেখানে ডেইলি প্যাসেঞ্জারি করতে পারবে কি? ভীমপুর থেকে আসতে কিন্তু প্রতিদিন এখান থেকে তোমার প্রায় 4 ঘন্টা সময় লাগবে। তারপর 8 ঘন্টার ডিউটি। আমি কিন্তু কোয়ার্টার পেয়েছিলাম, কিন্তু সেখানে কিছু গন্ডগোলের কথা শুনে আমি আর ফ্যামিলি নিয়ে সেই অঞ্চলে একটা বাড়ি ভাড়া নিয়ে চাকরি করতাম। আমার মতে বলে কোয়ার্টার না নেওয়াই ভালো। গন্ডগোলটা কি ছিল সেটা শোনার প্রয়োজন বোধ তখন আর হয়নি বীরেনের। সেই সময় চাকরি পাওয়ার আনন্দে সেসব কথা ঢাকা পড়ে গেল। ওর মনের ভিতর সেই সময় জমে থাকা সমস্ত স্বপ্নগুলো, সমস্ত ইচ্ছেগুলো এতগুলো বছর পরে যেন পূরণ হতে চলার দিকে এক পা বাড়িয়ে সফলতার আলোর কিনারায় এসে ভিড় জমাতে শুরু করে দিয়েছিল। বীরেন খুশির আনন্দে বিমোহিত হয়ে বলল, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো স্যার। আচ্ছা, না হয় কোয়ার্টারই থাকবো না, প্রতিদিন যাতায়াত করবো, তাতে আমার কোনো অসুবিধা হবে না স্যার। মাস 3 পরে ওখানে সমস্ত কিছু গুছিয়ে বাবা মাকে নিয়ে গিয়ে সেখানে একটা ভাড়া বাড়িতে 3 জন থাকবো। আচ্ছা স্যার, কোয়ার্টারে কি একটা গন্ডগোল আছে বললেন না তো? বৃদ্ধ ভদ্রলোক মনে মনে কি একটা চিন্তা করে নিয়ে বললেন, দেখো, ওই কোয়ার্টারগুলো বহুদিন ধরেই পরিত্যক্ত। কোম্পানি কোয়ার্টার অ্যালট করে ঠিকই, কিন্তু সাধারণত কেউ কোয়ার্টার নেয় না। আশেপাশে ঘর ভাড়া পেলে সেখানেই চলে যায়। তোমারও না নেওয়াই উচিত। তবে সেখানে গিয়ে তুমি না দেখলে বিশ্বাস করবে না। না না, আপনি যখন বলছেন তখন আপনার কথাই থাক। এসব টুকটাক নানান কথার মধ্যে দিয়ে বীরেনের সাথে সুবিমলবাবুর বেশ ভাব হলো। পরদিন কথা মতো বীরেন চলে গেল ভীমপুরে। সেখানকার অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গিয়ে জেনারেল ম্যানেজার মিস্টার অলোকেশ লাহিড়ি বাবুর সঙ্গে দেখা করতেই বীরেনের চাকরিটা হয়ে গেল। তার মুখেই বীরেন জানতে পারল সুবিমল বাবু ফোন করে তাকে ব্যাপারটা জানিয়েছিলেন। তিনি ওই ফ্যাক্টরিতে দীর্ঘ প্রায় 30 বছর ফিনান্স ডিপার্টমেন্টের হেড ক্লার্ক হিসেবে চাকরি করতেন। তিনি ছিলেন ভীষণ বিশ্বাসী এবং কর্মঠ একজন মানুষ। এসব নানান কথাই হয়েছিল। সেই কোম্পানির মেইনটেনেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বীরেনের চাকরিটা হয়ে গেল। দিন কয়েকের মধ্যে সেই কোম্পানিতে বীরেনের কয়েকজন সহকর্মী বন্ধুও জুটে গেল। প্রথম কয়েক সপ্তাহ ডেইলি প্যাসেঞ্জারি করে বীরেনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এর মধ্যে একদিন সে কোম্পানির অ্যালট করা কোয়ার্টারগুলো দেখে আসার পরে ওর মনে হয়েছিল একটুখানি পরিষ্কার করিয়ে নিলে দিব্যি সেখানে থাকা যাবে। পরপর লাইন দিয়ে গোটা 20টা মতো একতলা কোয়ার্টার বাড়ি। প্রত্যেকটা কোয়ার্টারের সামনে 2 ধাপ সিঁড়ি। সিঁড়ি বেয়ে উঠে গেলেই সামনে একটা খোলা বারান্দা। তারপর 8x10 কামরার 2টো করে ঘর। একটা ঘরে রান্নাঘর, তার পাশে বাথরুম। বর্তমানে সেগুলোর প্রত্যেকটাই অব্যবহৃত এবং অযত্নের কারণে তাদের দুরবস্থা দেখে বেশ মায়া হলো বীরেনের। ভীষণ স্যাঁতস্যাঁতে শ্যাওলা ধরা মেঝে, নোনা ধরা প্লাস্টারহীন দেওয়াল সেই ঘরগুলোর। বেশিরভাগ কোয়ার্টারের ছাদের অবস্থা অত্যন্ত খারাপ, যখন তখন ভেঙে পড়ার ভয় আছে। সেগুলো কোম্পানির বাউন্ডারির এরিয়ার ভিতর হলেও কোয়ার্টারগুলোর অবস্থান দেখে পৃথিবীর বাইরের জগৎ বলে মনে হচ্ছিল। জনহীন রাস্তাঘাট আর জঙ্গলাকীর্ণ বড় বড় গাছে সমস্ত জায়গাটা ঢাকা পড়ে গিয়েছে। তবুও বীরেনের মনে হয়েছিল এই ডেইলি প্যাসেঞ্জারির খাটুনির চেয়ে ওই কোয়ার্টারগুলোর মধ্যে একটাকে বেছে নিয়ে সেখানে গিয়ে থাকা বোধ করি অনেক ভালো। অন্তত এমন দুর্বিষহ দৈহিক পরিশ্রম থেকে তো সে মুক্তি পাবে।
এর মধ্যে বীরেনের ডিপার্টমেন্টের এক সহকর্মী বন্ধু পরিতোষ দাস বলেছিল, ভায়া, এই বয়সে মরতে যদি চাও তাহলে কোয়ার্টারগুলোর মধ্যে একটাতেও একদিনের জন্য থাকলেই যথেষ্ট। ওই জায়গাটা মোটেও ভালো নয়, তার থেকে বরং এখানে আশেপাশে কোনো বাড়ি ভাড়া পেলে সেখানে চলে যাও, অন্তত বেঁচে যাবে। কেন, সেখানে এমন কি সমস্যা আছে যে আমার মৃত্যু অবধি ঘটে যেতে পারে? আমি তো সেখানে গিয়ে দেখেও এসেছি, কই তেমন কিছু তো টের পেলাম না। তবে হ্যাঁ, বাড়িগুলো ভাঙাচোরা এই যে আর কি। বাড়িগুলোর অবস্থা কি আর এমনি এমনি হয়েছে বন্ধু? দিনের বেলায় অমনি মনে হয়, কিন্তু যত রাত নামে সেখানে অতৃপ্ত আত্মাদের আনাগোনা শুরু হয়ে যায়। আমি জানি তুমি আমার এই কথায় বিশ্বাস করবে না, তবুও শুনে রাখো, ও জায়গায় এই কোম্পানির বেশ কিছু কর্মী বলো বা তাদের পরিবারের লোকজন, তারা আত্মহত্যা করেছে। শুধু তাই নয়, এই অঞ্চলের লোকজনও সেখানে আত্মহত্যা করতে বাদ যায়নি। আমি যতদূর শুনেছি, বহুকাল আগে কেউ না কেউ সেখানকার কোনো না কোনো গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল, আর তা না হলে নিজেদের কোয়ার্টারের ঘরে বিষ খেয়ে বা গায়ে আগুন লাগিয়ে মরে গিয়েছিল। দেখো, তার কারণ কি সেইটা অবশ্য জানা যায়নি, তবে এইটুকু জানি যে সেখানে যেই থাকতে যাবে সেই মরবে। বীরেন এই কথাগুলো শুনে হেসে ফেলেছিল। সেখানে তাহলে তাদের ভূত প্রেত আছে বলছো? ভূতেরা কোয়ার্টারগুলো দখল করে নিয়েছে? কোম্পানি ভূতের কোয়ার্টারও অ্যালট করে নাকি? তুমি হাসছো তুমি? আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। ভূত প্রেতের কথা শুনলে কেন জানি না আমার হাসি পায়। তুমি বলছো যে ওখানে থাকতে যায় সেই নাকি আত্মহত্যা করে, কিন্তু কেন এমন করে সেটা কি জানো? মানে ধরো, আমি তো এসবে বিশ্বাস করি না, মানিও না। আমি একজন সুস্থ সবল লোক, চাকরি করছি, ভালো মাইনেও পাচ্ছি। তাহলে আমি ওখানে যদি তোমার কথা অনুযায়ী একটা দিনের জন্য থাকতে যাই, তাহলে আমার মধ্যে সেই আত্মহত্যা করার প্রবণতা আসবে কেন? বোঝাও, আমাকে বোঝাও। তাও ঠিক, তুমি সে পথ কেন বেছে নেবে? কিন্তু কোনো অলৌকিক শক্তি ধরো তোমাকে বাধ্য করলো, তখন তুমি কি করবে? অলৌকিক শক্তি মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? তাহলে শোনো, তুমি কখনো জাপানের আওকিগোহারার নাম শুনেছ? কথাটা শুনে বীরেন একটুখানি আশ্চর্য হলো। না, সে আবার কি? পরিতোষ বলল, জাপানে একটা ফরেস্ট আছে, যাকে সেখানকার লোকেরা ওই নামেই ডাকে। ওদের ভাষায় সেটাকে আত্মহত্যার জঙ্গল বলে বেশি মানুষ চেনে। জাপানের ফুজি পর্বতমালার নাম শুনেছ? সেই ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে এই জঙ্গলের অবস্থান। শোনা যায় কোনো এক অদ্ভুত কারণে বহু মানুষ সেখানে আত্মহত্যা করেছে, এবং প্রায় সারা বছরই বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা এই অদ্ভুত ব্যাপারটা জানতে চেয়ে ঘুরতে যায় সেখানে। কিন্তু সেখানকার গহীন জঙ্গলে কোনো পর্যটক যদি একবার ঢুকে পড়ে, তাহলে কোনো এক অজানা কারণে একজন সুস্থ সবল মানুষের মস্তিষ্ক আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। বেশিরভাগ লোকে বলে সেখানে আত্মহত্যাকারী মানুষদের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, আর তারাই মূলত এই ঘটনাগুলোর জন্য দায়ী। তবে জাপান সরকার এই আত্মহত্যা থেকে সাধারণ মানুষদের বাঁচাতে বর্তমানে অনেক ব্যবস্থা গ্রহণ করেছে। বীরেন বলল, হতে পারে, তবে শোনা কথায় বা সেসব গল্পে আমার কোনো কালেই বিশ্বাস নেই। তবে শুনতে কিন্তু মন্দ লাগে না। ঠিক এমনই অদ্ভুত ব্যাপার ঘটে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজে। তাকে সুইসাইড ব্রিজ হিসেবে বেশিরভাগ মানুষ চেনে। সেইখানেও এই একই ধরনের ঘটনা আকচার ঘটে যায়। সে ব্রিজে উঠলেই নাকি মানুষের মস্তিষ্ক কোনো এক অলৌকিক শক্তির দ্বারা পরিচালিত হয়, আর তার ফল হয় ওই আত্মহত্যা। তা তুমি হঠাৎ এসব কথাগুলো আমায় বলছো কেন? আমি তো তোমাদের কোম্পানির কোয়ার্টারগুলোর ব্যাপারে জানতে চাইছিলাম। এই কথাগুলো বলছি কারণ বলতে গেলে একেবারে সেই একই রকম ভাবে আমাদের কোম্পানির কোয়ার্টারগুলো আজ সুইসাইড পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। বেশি নয়, শুধু একটা রাত ওখানকার যে কোনো একটা কোয়ার্টারে কাটালেই তুমি বুঝতে পারবে। তখন তুমি আমার এই কথাগুলো মিলিয়ে নিও। অবশ্য
যদি তোমার প্রাণ তখন অবশিষ্ট থাকে তো। তুমি আবার এসব ভূত টুতে বিশ্বাস করো নাকি? এই কোম্পানির চাকরিতে ঢোকার আগে আমি করতাম না, তবে এখানে আসার পরে কথাগুলো বলতে বলতে সে থেমে গিয়েছিল, কারণ কোম্পানির ডিসপ্যাচ ডিপার্টমেন্ট থেকে ওদের ডিপার্টমেন্টে জরুরি কল এসেছিল বলে সে চলে গিয়েছিল। ওদের ডিউটিটা এমার্জেন্সি। কোম্পানির ওয়ার্কশপগুলোতে মেশিন খারাপ হয়ে গেলে ওদের মধ্যে একজনকে অতি দ্রুত ছুটে যেতে হয় সেখানে, নাহলে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। পরিতোষের কাছ থেকে সেই দিন বীরেন এই বিষয়ে আর কিছুই জানতে পারেনি। এরপর আরও একদিন বীরেনের অন্য একজন সহকর্মী গণপতি সমাদ্দার, সেও কথায় কথায় পরিতোষের ব্যাপারে একদিন বলল, পরিতোষ একসময় ভীষণ সাহসী আর জেদি ছিল। এই কোয়ার্টারগুলো সম্পর্কে এইসব ভৌতিক নানান কথা শুনেও সে কিন্তু বিশ্বাস করেনি। সে তার স্ত্রী এবং 3 বছরের ছেলেকে নিয়ে সেখানকার একটা কোয়ার্টারে গিয়ে উঠেছিল। প্রথম দিন এক রাত কেটে যাওয়ার পর থেকেই ওর ছেলে আর বউ কোয়ার্টার ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য একদম পাগল হয়ে ওঠে। কিন্তু পরিতোষ তাতে রাজি হয়নি। সে নিজেও অবশ্য তাদের অমন বলার কারণটা জানত, তবে ও ভেবেছিল যে সমস্তটাই বোধহয় চোরেদের কারসাজি। ফাঁকা কোয়ার্টার দেখে চোরেরা এখানে তাদের আখড়া বানিয়েছে। এখানে কেউ থাকতে এলে তাদের নানান ধরনের ভয় দেখিয়ে তাড়াতে চায়। আর সেটা প্রমাণ করতেই পরের দিন কোয়ার্টারে সপরিবারে থেকে গিয়েছিল সে। পরের দিন সকালে ওর বউ আর ওর ছেলেকে বাড়ির সামনের ওই আম গাছের মগ ডালে দড়িতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। অথচ পরিতোষ নাকি রাতের বেলা এসব কিছুই টেরই পায়নি। কখন যে তার বউ আর তার ছেলে ঘরের দরজা খুলে কোয়ার্টারের বাইরে বেরিয়ে এমন একটা কাজ করেছিল, আর কেনই বা করেছিল, তা সে কিছুই জানত না। সবচেয়ে বড় কথা কি জানেন, আম গাছটার যে ডালের সঙ্গে তাদের মৃতদেহ দুটো ঝুলছিল, সেখানে কিন্তু পরিতোষের স্ত্রীর পক্ষে গাছে উঠে দড়ি বাঁধা অসম্ভব ছিল। আর বাচ্চাটার কথা তো বাদই দিলাম। পুলিশ এসেছিল, পরিতোষকে জিজ্ঞাসাবাদও করেছিল, কিন্তু উত্তর দেবার মতো মানসিক অবস্থা তখন আর তার ছিল না। পরে অবশ্য ওর মুখ থেকেই জানতে পারি যে ওর স্ত্রীর সঙ্গে কোনো কালেই ওর কোনো মনোমালিন্য ছিল না। 3 জনকে নিয়ে একটা ভীষণ ভীষণ সুখী পরিবার গড়ে তুলতে শুরু করেছিল সে। কিন্তু হঠাৎ কি থেকে কি ঘটে গেল বুঝতেই পারলাম না। পরে অবশ্য ও নিজেই স্বীকার করে নেয় যে হ্যাঁ, এই কোয়ার্টারে অদ্ভুত কিছু একটা ব্যাপার তো ঘটেছিল, এবং সে নিজেও তার প্রমাণ পেয়েছে। স্ত্রী পুত্র হারাবার পর সেও আত্মহত্যা করার কথা মাথায় এনেছিল, কিন্তু তার মনের শক্তির জন্য সেই ইচ্ছেটা প্রভাব বিস্তার করতে পারেনি। অনড়ভাবে দমন করেছিল সে। একটু চুপ করে থেকে বীরেন বলল, তাহলে দেখছি তুমিও বলছো কোয়ার্টারে যে থাকতে যাবে সেই আত্মহত্যা করবে, কিন্তু কেন? কি এমন আছে সেখানে যার কারণে এই আত্মহত্যা করার প্রবণতাটা আসে? দেখো ভায়া, ভূত প্রেতে বিশ্বাস যদি থাকে তাহলে তুমি ব্যাপারটাকে সেই রকমই ধরে নিতে পারো। পরিতোষের সঙ্গে ঘটনাটা যা ঘটেছিল সে তো আজ থেকে বছর 5 আগে, কিন্তু তার অনেক আগে থেকেই এমন বহু আত্মহত্যার ঘটনা ওখানে একের পর এক ঘটে এসেছে, সেটা তুমি নিশ্চয়ই জানো। আর এই অঞ্চলের মানুষজনও ব্যাপারটা জানে। তুমি তাদের কাছে পারলে খোঁজ নিয়ে নাও। তোমার এবং এখানকার সমস্ত মানুষজনের কথা যদি বিশ্বাস করি, তাহলে একটা কথা বলো, এত সব জেনেও কোম্পানি কেন এই পুরনো কোয়ার্টারগুলোকে ভেঙে নতুন করে তৈরি করায় না? তাছাড়া নতুন কর্মচারীরা যখন থাকতেই পারে না, তখন কোয়ার্টার অ্যালট করে কেন? তাদের মরতে পাঠানোর জন্য? ও সব কিছুই না দেখনদারি, বুঝেছো ভায়া? সরকারি খাতে কর্মচারীদের কোয়ার্টার অ্যালার্ট আর মাইনের টাকার পরিমাণ দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয়, ট্যাক্স। সে কোম্পানির এক গোপন ব্যাপার। দেখো, কাউকে বলো না আবার। আর নতুন করে কোয়ার্টার তৈরি করবে কি করে? ওখানকার একটা ইট যে ভাঙতে যাবে, পর মুহূর্তেই তার কিছু না কিছু ক্ষতি হবেই, বুঝলে? বলতে পারো মৃত্যুও হতে পারে। এ একেবারে হাতে নাতে প্রমাণিত, বুঝেছ? আর আমি নিজেই গত বছর চাক্ষুষ দেখেছি।
সামান্য জঙ্গল কাটতে গিয়ে দুইজন মজুরের মধ্যে একজনের মাথায় হঠাৎই নাকি গোটা দুয়েক থান ইট কোয়ার্টারের ছাদের উপর থেকে এসে সরাসরি মাথায় পড়ে, আর ব্যাস সেখানেই তার মৃত্যু হয়। অথচ ছাদের উপর নাকি সেই সময় কেউ ছিল না। আরে অন্য আরেক মজুরের মুখে শুনেছিলাম তার সঙ্গীটির ঘাস কাটা কাটারির কোপ নাকি পড়েছিল সেখানকার এক কোয়ার্টারের দেওয়ালে। ব্যাস সেই কারণেই এমন একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল। আমরা কয়েকজন সেই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলাম, আর দেখেছিলাম যে মধ্যবয়স্ক একজন মজুর মাথা থেতলে সেখানে ঘাসের উপর মরে পড়ে আছে। কথাটা হয়তো অবাস্তব শোনালেও এটা একেবারেই সত্যি যে ওখানে বহুবার এমন ঘটনা ঘটেছে আর আজও ঘটে চলেছে। সে সম্পর্কে সব থেকে বেশি খবর পাবে ওই কোম্পানিদের গার্ডদের কাছ থেকে। তারা বহু ঘটনার প্রত্যক্ষদর্শী। মূলত রাতের বেলায় ওদিকে তারা কেউ যেতে সাহসই পায় না। তার থেকে বলি কি ভাইয়া, 2 পয়সা বেশি দিয়ে ভাড়া থাকা ভালো। আরে আশেপাশে তুমি কোনো ঘরটর কিছু পেলে কি? না, তার পেলাম কই। খোঁজ তো করছি, আশেপাশে বহু লোকজনকেও বলেও রেখেছি, কিন্তু পাচ্ছি না। অথচ এই ডেলি প্যাসেঞ্জারি করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই কারণে বোধহয় চাকরিটা আমায় ছেড়েই দিতে হবে। আরে সে কি? আরে চাকরি ছাড়বে কেন? না না, এ কেমন কথা? আরে আজকের বাজারে এমন একখানা চাকরি আর কোথাও পাবে নাকি তুমি? আমি বলি কি, শোনো, বরং আর কিছুদিন না হয় অপেক্ষা করো, দেখবে ভালো বাড়ি একটা ঠিক পেয়ে যাবে। বীরেন সেই সময় দোটানায় পড়ে গেল। এতদিন ভালো একটা চাকরির অপেক্ষা করল, আর আজ তা হাতে পেয়েও হারিয়ে ফেলবার আশঙ্কায় ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, কিন্তু মনের মতো একটাও ভাড়া বাড়ি পেল না। শেষকালে কোম্পানির দেওয়া কোয়ার্টারেই সে থাকবে বলে ঠিক করে ফেলল। কে কি বলল, আগে কার সঙ্গে কি ঘটেছিল, সেসব কথাগুলো বীরেনের সেই সময়কার দুশ্চিন্তার বেড়াজালকে ছিন্ন করতে পারেনি। মনে মনে সে ভাবল, সেদিন আমিও তো কোয়ার্টারগুলোতে একা একা গিয়ে দিব্যি ঘুরে দেখে এলাম, কই সেখানে তেমন কিছুই তো বোঝা গেল না। হ্যাঁ, সেখানে মানুষজন বহুদিন যাবৎ যাতায়াত করে না, ফলে সামান্য জঙ্গলি নিস্তব্ধ পরিবেশ, আর কোয়ার্টারগুলো বহুদিন পরিত্যক্ত হয়ে পড়ে থাকার ফলে তাদের জানলা দরজাগুলো দেয়াল থেকে খুলে এসেছে মাত্র। সেসব কিছু সরিয়ে নেওয়া যেতেই পারে। ঘরগুলোতে নতুন করে প্লাস্টার আর রং চড়ালে একেবারে নতুন হয়ে যাবে। সেখানে পথের ধারে এখনো ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে যখন, সেখানে আমার না থাকার কোনো অসুবিধা নেই। সেখানকার 10-এর বি কোয়ার্টার আমার বেশ মনোভূত লেগেছিল, আর 10টার চেয়ে এই কোয়ার্টার বেশ ভালোই ছিল। জানলা দরজাগুলো এখনো পর্যন্ত অক্ষতই আছে। সেখানেই গিয়ে উঠবে বলে ঠিক করে ফেলল বীরেন। দিন কয়েকের ভিতর কোম্পানিকে সে লিখিতভাবে জানিয়ে দিল যে সে কোয়ার্টার নিচ্ছে। গণপতি পরিতোষ সে কথা শোনার পরে তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। অনেক বুঝিয়েও ছিল, কিন্তু বীরেনের জেদের কাছে তারা দুইজনেই শেষমেশ পরাস্ত হয়েছিল। একদিন সকালে সে তার বাড়িতে বাবা মায়ের কাছে বিদায় জানিয়ে ভীমপুর চলে গেল। সেই দিনটা সে ছুটি নিয়েছিল, কারণ নিজের পছন্দ করা কোয়ার্টারে গিয়ে উঠতে হবে বলে কথা। 2জন সাফাই কর্মীকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে ঠিক করল সে নিজে সেখানে দাঁড়িয়ে থেকে তার কোয়ার্টারের ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে মোটামুটি থাকবার মতো একটা উপযুক্ত ব্যবস্থা করবে। সেই দিনটা মেঝেতেই বিছানা করে নেবে বলে ঠিক করে নিল। মনে মনে ঠিক করেছিল 2-1 দিনের মধ্যে একটা চৌকি খাট কিনে নেবে সে। কোম্পানির বাইরে লাইন দিয়ে অনেকগুলো হোটেল আছে, তার মধ্যে একটায় বীরেন দুপুরবেলায় প্রায় প্রতিদিনই খাওয়া দাওয়া করত। আপনার হোটেলে আজ রাতে রুটি নিতে আসব। এই কথাটা যখন মা তারা হিন্দু হোটেলের বৃদ্ধ মালিক দুলাল সামন্ত মশাইকে বীরেন জানালো, সেই সময় তিনি বললেন, ও আজ কোম্পানিতে থাকা হবে নাকি? নাইট ডিউটি পড়েছে বুঝি? আরে না না, আসলে হয়েছে কি, আজ থেকে কোম্পানির কোয়ার্টারে থাকবো বলে ঠিক করেছি, তাই। বীরেনের মুখে কথাটা শোনা মাত্র তিনি কেমন যেন ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়লেন। খবরদার ও কাজটি করো না বাবা। তুমি চাইলে আমার বাড়িতে গিয়ে থাকতে পারো, কিন্তু ও কোয়ার্টারে থাকতে চেও না, তোমার ভয়ানক বিপদ ঘটে যাবে। ওখানে কি আছে সে তুমি জানো না বাবা। বীরেন একটু হাসল। ও ব্যাপারে আমি সব জানি। বৃদ্ধ ভদ্রলোক বললেন, বিপদ আছে জেনেও সেখানে তুমি থাকতে চাচ্ছ? তোর ওসব ফালতু কথা। দেখবেন আমার কিছুটি হবে না। ওসব রটনা আমি বিশ্বাস করি না। রটনা নয় বাবা, রটনা নয়।
আজ নাই নাই করে বছর 30 ধরে আমি এইখানে হোটেল চালাচ্ছি, আর এই বছরে যা দেখেছি তা হয়তো তোমার মতো ছেলেরা আজকাল বিশ্বাস করতে পারবে না। আমার এই হোটেলে বহুদিন আগে এই তোমার মতোই 4-5 জন খরিদ্দার কোয়ার্টারগুলোতে থাকতে গিয়েছিল। তারা কেউ সেখানে একদিনের বেশি থাকতে পারেনি, তাদের প্রত্যেকের অপঘাতে মৃত্যু হয়েছে। আর আজ পর্যন্ত সেখানে যারাই থাকতে গেছে তাদের আর কেউ সেখান থেকে বেঁচে ফেরেনি। ও জায়গাটা মৃত্যুপুরী বলতে পারো, মৃত্যুপুরী। বীরেন তার উত্তরে বলল, হ্যাঁ, এইসব গল্প কথা আমি এতদিন অনেক শুনেছি, তাই মনে করুন সেখানে আসলে কি ঘটে সে রহস্যটা জানতেই আমি অন্তত একটা দিনের জন্য সেখানে থাকবো। অবশ্য আপনার কথাটা আমার মাথায় থাকলো। এই কথা বলে সে ফিরে এসেছিল কোয়ার্টারে। সেই দিন তখন ঘড়িতে সন্ধে প্রায় 6টা বেজে গেছে। সাফাই কর্মী দুজন তার ঘরদোর থেকে শুরু করে বাড়ির আশেপাশে সমস্ত ঘাস, লতাপাতার জঙ্গল, শ্যাওলা সব সাফাই করে দিনের আলো থাকতে থাকতেই চলে গেছে। সেই দিন আর সে ঘরের ইলেকট্রিক লাইনটা টানতে পারেনি, সেই কারণে বাতি জ্বালানোর মতো ব্যবস্থা আর হয়নি। সে পরীক্ষা করে দেখেছিল কোয়ার্টারের 2টো ঘরের সমস্ত ইলেকট্রিসিটির লাইনগুলো খারাপ হয়ে গেছে। পরের দিন এক ফাঁকে এসে ওগুলোকে ঠিক করে নেবে বলে সে ভেবে রেখেছিল। কোয়ার্টারের বাইরেই একটা ল্যাম্পপোস্ট আছে, সেখানে সন্ধে হতেই একটা বাল্ব জ্বলছিল, কিন্তু তার আলোটা ছিল খুবই ক্ষীণ। ঘন গাছপালার পাতার আড়ালে তার আলোর অস্তিত্বটুকু বোঝা দায়। সময়টা শীতকাল, সন্ধে 6টা মানে বাইরে বেশ গাঢ় অন্ধকার ঘনিয়ে এসেছিল। সেই সময় অনবরত একটা শিরশিরে ঠান্ডা হাওয়া ঘরটার বন্ধ দরজার ফাঁক গলে এসে গায়ে লাগছিল ওর। ঘরের ভিতর আলোর ব্যবস্থা বলতে বীরেনের সামনে টিমটিম করে একটা হ্যারিকেন জ্বলছিল। এর পরের কথাগুলো বীরেন যা বলেছিল সেটা তার জবানিতে এখানে লিখছি। ঠান্ডা হাওয়া লেগে হারিকেন বাতিটার জ্বলন্ত লাল শিখাটা মাঝে মধ্যে কেমন যেন নেচে নেচে উঠছিল। তাকে একভাবে চেয়ে থেকে দেখতে কি অদ্ভুত লাগছে। এই হ্যারিকেনের কাঁচের চিমনিটাকে ভেঙে ফেলে দিয়ে শিখার আগুনটার সঙ্গে আমারও কেন জানি না এই সময় ভীষণ নাচতে ইচ্ছা করছে। তাকে বারবার আপন করে নিতে ইচ্ছা করছে আমার। শিখাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার অদ্ভুত নড়াচড়া দেখছি। আচমকাই সে আগুনের শিখাটা যেন ধীরে ধীরে একটা মানুষের আকার ধারণ করতে শুরু করে দিয়েছে। কাঁচের ভেতরে কালো সলতেটা যেন একজন নারী। হ্যাঁ, সত্যি একটা নারী বটে, আর তার শরীরে জ্বলছে আগুন। সে যেন জ্বলন্ত নর্তকী হয়ে উঠছে ক্রমশ। আদৌ সে নারী নৃত্য করছে কি? না না না, তা তো নয়। এ যেন আগুনের লেলিহান শিখায় একজন নারীর শরীরটা পুড়ছে। হঠাৎই মাংস পোড়া একটা তীব্র গন্ধ আমার নাকে এসে লাগলো। সে ঘ্রাণের বিষে যেন আচ্ছন্ন হয়ে পড়ছে আমার সমস্ত শরীরটা। আচমকাই আমার পেছন থেকে একেবারে প্রায় কানের পাশ থেকে ঘেঁষে একটা বিভৎস নারী কণ্ঠের মারণ আর্তনাদ হাওয়ায় ভর করে ভেসে এলো। আমি ঘুরে তাকাতেই দেখতে পেলাম একটা জ্বলন্ত নারী মূর্তি মরণ চিৎকার করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বন্ধ দরজাটার গায়ে অতি দ্রুত বেগে ছুটে গিয়ে যেন মিশে গেল। দরজাটার দিকে এক দৃষ্টিতে হতবাক হয়ে তাকিয়ে খানিকক্ষণের জন্য যেন আমি স্তম্ভিত হয়ে রইলাম। ভাবছি আমি কি এইমাত্র সত্যি কিছু দেখলাম নাকি আমার সারাদিনের পরিশ্রমের মানসিক কোনো বিকৃতি, যার ফলে আমার মন দৃষ্টিভ্রম ঘটছে। তাহলে আমার কানে শোনা সেই মহিলার আর্তনাদ, সেটা মাংস পোড়া সেই তীব্র গন্ধটা, সেটাও কি তাহলে সম্পূর্ণ মিথ্যে? না 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 না, এমন হতে পারে না। এসব আমার মিথ্যে কল্পনা মাত্র। কথাটা ভেবেই ক্ষণিকের মধ্যে ধাতস্থ হয়ে উঠলাম। ঘরের মেঝেতে বিছানা পেতে হারিকেনের আলোটার দিকে চেয়ে থেকে আমি হয়তো অন্য কিছু চিন্তা করতে গিয়ে এমন একটা ভ্রম আমার মধ্যে ক্ষণিকের জন্য সৃষ্টি হয়েছিল। তবে বুকের ভেতর বেড়ে চলা ক্রমাগত আমার হৃদস্পন্দন যেন চিৎকার করে বলতে চাইছে যে যা দেখলাম তা একেবারে সত্যি। দরজার দিকে তাকিয়ে যখন এই কথাগুলো চিন্তা করছিলাম, সেই সময় দরজার পাল্লা দুটো যেন বার দুয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে নড়ে উঠল। তারপর তীব্র নখ দিয়ে দরজার কাঠের উপর আঁচড় কাটার শব্দ শুনতে পেয়ে থমকে দাঁড়ালাম। একবার মনে হলো কুকুর কি?
হ্যাঁ, তা অবশ্য হতে পারে। দুপুরের দিকে বেশ কয়েকটা কুকুর আশেপাশে নজরে পড়েছিল বটে। শীতের হাত থেকে বাঁচতে তারা ফাঁকা কোয়ার্টারে খোলা জানলা দিয়ে ভেতরে ঢুকে তারা সেখানে আশ্রয় নেয়। আমি আজ হয়তো দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছি। ঘড়ির দিকে এক ঝলক চেয়ে দেখলাম রাত তখন প্রায় 8টা। মা তারা হোটেল যেতে হবে, সেখানে রাতের জন্য রুটির অর্ডার দেওয়া আছে। 8:30টার পরে এখানকার সমস্ত দোকানপাট হোটেলগুলো বন্ধ হয়ে যায়। এসব ভাবনা চিন্তার মাঝে কিসের একটা শব্দ পেয়ে আমার কান দুটো খাড়া হয়ে যায়। শব্দটা খানিকক্ষণ লক্ষ্য করতেই বুঝতে পারি ঘরের বাইরে থেকে কোনো একটা গাছের মধ্যে কিসের যেন একটা দাপাদাপি করার শব্দ শুনতে পেলাম। গাছের ডালে বসে পাক পাখালিরা তাদের ডানা ঝটপটানোর যে শব্দ হয়, প্রথমে ভেবেছিলাম হয়তো তেমনই কিছু। ভালো করে শুনে বুঝতে পারলাম ঠিক সেই রকম একেবারেই নয়, এ একেবারে অন্য রকম। হাতে হ্যারিকেন তুলে নিয়ে জানলার ধারে এগিয়ে গেলাম। জানলার একটা পাল্লা খুলে হ্যারিকেন উঁচু করে ধরে বাইরে গাছটাতে আলো ফেললাম। শীতে গাছটার পাতা ঝরে গেছে। স্পষ্ট দেখতে পেলাম গাছের মাথার দিকে একটা মোটা ডাল থেকে ঝুলছে একটা দড়ি, আর তাতে তাতে ঝুলে আছে ওটা কি? হ্যাঁ, একটা মানুষ। তার পা দুটো যেন ক্রমাগত দাপাদাপি করছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাহলে সে গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলছে কি? তাকে বাঁচাতে হবে, তাকে বাঁচাতেই হবে। জানলার ধার থেকে ছুটে গেলাম। দরজা খুলে বেরোতে যাব, কিন্তু সেই সময় আমার গলার কাছে নরম কিসের একটা যেন বেশ জোরে টান লাগলো। আমার গলায় মাফলারটা দরজা থেকে বেরিয়ে আসা কোনো একটা পেরেকের সঙ্গে আটকে গিয়েছে। আমি সেটাকে ছাড়িয়ে নিয়ে বাইরে অন্ধকারে আলো ফেলতেই দেখতে পেলাম চারিদিকে ঘন কুয়াশা ভরা অন্ধকারকে ভেদ করে অজস্র কালো কালো ছায়ামূর্তি যেন অতি ধীর গতিতে এগিয়ে আসছে আমার এই কোয়ার্টারের দিকে। আমি আতঙ্কে শিউরে উঠলাম। এরা কারা? এরা সব কারা? আমি চোখে এই সমস্ত কিছু ভুল দেখছি নাকি? না না না, এই যে একেবারেই আমার চোখের সামনে সব স্পষ্ট, সবকিছু স্পষ্ট। কারা এগিয়ে আসছে? ওদের মুখগুলো বোঝা যাচ্ছে না, কেবল একটা কালো ছায়ার আকৃতি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। 1 পা 2 পা করে পিছিয়ে এলাম, তারপর অতি ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিলাম। বিছানায় ফিরে এলাম, আর আমি বেশ বুঝতে পারছি এরাই এখানে আগে কোনো না কোনো দিন আত্মহত্যা করেছে। এদের মধ্যে কেউ আবার সেই কোয়ার্টারে, এই ঘরটায়। এবার একটা অজানা ভয় আমাকে ক্রমাগত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে লাগলো। বুকের ভেতর থেকে নিজের ধূপকানি শব্দটাও শুনতে পাচ্ছি। ঘরের চারপাশে আমার আতঙ্কিত চোখ দুটো কেবল ঘুরছে। এই এলো বুঝি ওরা। হঠাৎই নজরে পড়ল জানলার একটা পাল্লা খোলা রেখে তখন ছুটে গিয়েছিলাম আমি। তাহলে এখন উপায়? ওটাকে বন্ধ করতে গেলে আমার যদি কোনো বিপদ হয়। এই সময় আমার বন্ধু পরিতোষ, গণপতি, হোটেল মালিক, বৃদ্ধ দুলাল কাকার কথাগুলো আমার মনে পড়ছিল বারবার। না শুনিনি তাদের কথা। আমার জেদ চেপে বসেছিল এই সময়। আমার দৈনিক ট্রেন জার্নির পরিশ্রমে আমি আমার আসন্ন বিপদ থেকে বড় করে দেখেছি। আমি ধীরে ধীরে কখন যেন ঘরের দেয়ালের এক কোণায় ঠেস দিয়ে হাঁটুর মধ্যে মাথা গুজে রেখে গুটিসুটি মেরে বসে আছি। এমন ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আমি এর আগে কখনো পড়েছি বলে মনে হয় না। হারিকেনটা টিম টিম করে ঘরের মাঝখানে জ্বলছে। হঠাৎই আবারও অজানা একটা শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, শব্দ, তবে সে শব্দ বড়ই অদ্ভুত। একটা মুহূর্তে যেন শব্দটা পাশের ঘরটা থেকে আসছে, সেটা বুঝতে বাকি রইল না। একটা পুরুষ কণ্ঠে ক্রমাগত গোঙানির শব্দ ভেসে আসছে আমার কানে। কণ্ঠনালী চেপে ধরে কেউ যেন আর্তচিৎকার করার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে, অথচ সে যেন পারছে না। না, আমি আর যাবো না, দেখবো না তাকে। আমি জানি সে অনেকদিন আগেই মারা গেছে। আমাকে এখন এই মুহূর্তে বাঁচার পথ খুঁজে বার করতে হবে। চিন্তায় মাথার দুপাশের রগ দুটো ক্রমশ ফুলে উঠেছে, কিন্তু কিভাবে বাঁচব? বাইরে বিপদরা ঘাপটি মেরে বসে আছে, পাশের ঘরেও একই অবস্থা। আর কিছুক্ষণ পরেই যদি এই ঘরেও তাদের মধ্যে কারো প্রবেশ ঘটে তাহলে? না না না, এর চেয়ে মরণ ভালো। হ্যাঁ, এই সময় আমার মরণ হয় ভালো, কিন্তু নিজেকে শেষ করব কিভাবে? হারিকেনের ভেতরে থাকা জ্বালানির তেল নিজের শরীরে খানিকটা ছিটিয়ে জ্বলে পুড়ে মরব কি? হ্যাঁ, এটাই একমাত্র পথ। হাত বাড়িয়ে হ্যারিকেনটা আমার সামনে নিয়ে আসতে হঠাৎ কে যেন অতি ক্ষীণ নারী কণ্ঠে আমার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল,
কথাটা শোনা মাত্র আমার পিছনের দেওয়ালের দিকে ঘুরে তাকালাম। না, সেখানে চুন পলেস্টার ঝরে পড়া নোনা ধরা দেওয়াল ছাড়া আর কোথাও কিছু নেই। ইতিমধ্যে আমার বিছানাটা যেন বরফের বড় টুকরে পরিণত হয়েছে, জলে যেন ক্রমশ ভিজে উঠছে। আর আমি এখন যেন জলের মধ্যে বসে আছি, কিন্তু জল আসছে কোথা থেকে? হ্যারিকেনের আলোয় ভালো করে দেখতেই মুহূর্তের জন্য চমকে উঠলাম। দেখতে পেলাম আমি লাল রক্তে ভিজে যাওয়া বিছানায় বসে আছি। কোন রকমের ডান হাতের চেটো বিছানার চাদরে বুলিয়ে চোখের দৃষ্টির মধ্যে এনে দেখলাম এ আমার কোনো দৃষ্টিভ্রম নয়, এই যে একেবারে সত্যি। সমস্ত বিছানা, সমস্ত ঘরময় কেবল চাপ চাপ রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু এত রক্ত আসছে কোথা থেকে? রক্তের উৎস খুঁজতে গিয়ে আমার সমস্ত শরীরটা যেন একেবারে স্থির হয়ে গেল। দেখতে পেলাম আমার সামনেই জানলার নিচের দেওয়ালে ঠেস দিয়ে হাত পা ছড়িয়ে বসে আছে একজন মানুষ, সম্পূর্ণ বিবস্ত্র, রক্তহীন ফ্যাকাশে একটা পুরুষ মানুষের শরীর নিশ্চল হয়ে দেওয়ালটায় ঠেস আধশোয়া অবস্থায় কেবল পড়ে আছে। তার চোখ দুটো খোলা, মনিহীন সাদাটে ভয়ঙ্কর চোখ দুটো যেন ক্রমাগত আমাকে জরিপ করে চলেছে। লক্ষ্য করলাম তার বাঁ হাতের কবজিটা ফালা করে কাটা, সেখান থেকে বেরিয়ে আসছে অজস্র রক্তের ধারা। তার ডান হাতে ধরা আছে সুতীক্ষ্ণ ধারালো একটা ছুরি। দেখে আমার এক মুহূর্তে বুঝতে অসুবিধা হলো না যে লোকটা কিভাবে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু কেন এই মৃত্যু লীলা খেলা? কেন? এর পেছনের আসল কারণ কি জানি না, জানতে চাই না আমি। ওরা কেন মৃত্যুকে বেছে নিয়েছিল আমি জানতে চাই। আমার এই সময় এদের হাত থেকে মুক্তি কিসে? এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যেতে আমি অপারক। তাহলে কি কেবল মৃত্যুই আমার প্রাপ্তি? ঠিক ওদের মতো আমার কাছেও তো একটা ধারালো অস্ত্র আছে এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে আমার ব্যাগে সেভিং কিটের বাক্সটায় ধারালো কিছু ব্লেড রাখা আছে। সেই ব্লেড দিয়ে যদি এক মুহূর্তে সামান্য চেষ্টা করে দেখি, তাহলে অতি ধীরে ধীরে আমার মৃত্যু হবে। না 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 না, খুব বেশি যে যন্ত্রণা হবে তা নয় আমি জানি, কিন্তু এইসব কিছু আমি হঠাৎ ভাবছি কেন? মরতে যাব কেন? আমি মরতে গেলে আমার বৃদ্ধ বাবা মায়ের কি হবে? কে দেখবে তাদের? আমার মরা মুখটা তারা দেখতে পাবে কি? না, আমি মরবো না। আমার মস্তিষ্কের ভেতরে ঢুকে পড়ে আমাকে আত্মহত্যা করতে বাধ্য করাটা অত সহজ নয়। কথাটা মনে মনে চিন্তা করতেই দেখলাম সেই রক্তের দাগ মুহূর্তের মধ্যে মিলিয়ে গেছে। তার সাথে মিলিয়ে গেছে সেই অজানা পুরুষের মৃতদেহটাও। এক ঝলক আবারও ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটায় রাত 9:30। আজ আর রাতের খাওয়ার জুটবে না খেয়ে শুয়ে পড়তে হবে। সেই সময় হঠাৎই একটা গন্ধ নাকে ভেসে এলো। আমার খুব কাছেই কে যেন কষা মাংস রান্না করছে। খিদেতে পেটের ভেতরটা যেন উথাল পাথাল শুরু করে দিয়েছে। হঠাৎ করে চোখের সামনে দেখতে পাচ্ছি একটা প্লেটে কেউ যেন গোটা চারেক রুটি আর একটা বাটি মাংস বিছানার উপরে রেখে দিয়েছে। আমি আর লোভ সামলাতে না পেরে লোভাতুর দৃষ্টিতে খানিকক্ষণ সামনে চেয়ে থেকে শেষে হাত বাড়িয়ে নিলাম সেটা। কিন্তু আচমকাই পাল্লা খোলা জানলা দিয়ে ঘরের ভেতরে ঢুকলো একটা কালো কুচকুচে বেড়াল। মুহূর্তে সে লাফিয়ে পড়লো ঘরের মেঝেতে, ছুটে এসে আমার সামনে থাকা মাংসের পাটিটা উল্টে ফেলে দিয়ে সানন্দে আমার চোখের সামনে থেকে সমস্তটা খেয়ে সাপাড় করে ফেললো। ভীষণ রাগ হলো, মাথার মধ্যে যেন তপ করে আগুন জ্বলে উঠল। সেই মুহূর্তে মনে হলো আমার সামনে থাকা জ্বলন্ত হ্যারিকানটা বেড়ালটার গায়ে ছুঁড়ে দিই, শয়তানটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেই। কিন্তু বেড়ালটার মুখে একটা অদ্ভুত চাপা আর্তনাদ বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই পড়ে গেল সে। তারপর খানিকক্ষণ দাবাদাবি করলো। তার মুখ থেকে বেরিয়ে এলো গ্যাঁজালো কিছু একটা। ধীরে ধীরে বেড়ালটা স্থির হয়ে গেল। খাবারটায় বিষ ছিল। বিষ তো আমার কাছেও আছে। হ্যাঁ, আছে তো, পুরো এক বোতল। ঘরের আশেপাশে সাপ খোপের জন্য কার্বলিক অ্যাসিড নিয়ে এসেছিলাম। সেটা যদি একটুখানি খেয়ে ফেলি তাহলে বেড়ালটার মতো আমারও সুন্দর একটা মৃত্যু হবে। তাতে এই মুহূর্তে বেঁচে যাব আমি, যন্ত্রণাহীন একটা মৃত্যু। হ্যাঁ, অন্তত এই দুর্বার খিদের হাত থেকে চিরতরে মুক্তি পাবো আমি। কিন্তু বিষ খেয়ে আমি মরতে যাব কেন? আমার এমন হচ্ছে কেন বারবার? আমি বাঁচতে চাই, এখন কেবল বাঁচতে চাই। আমাকে নতুন করে জীবন তৈরি করতে হবে। নিজের জন্য না বাঁচে অন্তত
বাবা মায়ের জন্য আমাকে বেঁচে থাকতেই হবে। আমার ভবিষ্যৎ জীবন আছে। ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি, আজ লেখাপড়া শিখে ভালো চাকরি করছি। এটাই তো এখন আমার সুখের সময়। যে স্বপ্ন নিয়ে এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, আজ তো সেগুলো সত্যি হতে চলেছে। না, আমি এইভাবে মরতে পারি না। এই সমস্ত চিন্তা করতে করতে একেবারে অসাড় হয়ে শুয়ে পড়লাম বিছানায়। কতক্ষণ ওভাবে যে ছিলাম তা জানি না, তবে ভীষণ একটা হিমশীতল ঠান্ডায় হঠাৎ আমার যেন ঘুম ভেঙে গেল। আমার দুটো পা অসাড় হয়ে গেছে, নাড়াতে পারছি না। আমার হাত, আমার শরীর, এমনকি আমার কণ্ঠস্বর অবধি অসাড় হয়ে গেছে। আমার চোখের পাতা দুটো কেবল নিশ্চল হয়ে ঘরের সিলিংয়ের দিকে চেয়ে আছে। আমি মরে গেছি কি নাকি বেঁচে আছি তা ঠিক বুঝতে পারছি না। পাথরের মূর্তির মতো পড়ে আছি। এবার হঠাৎ দেখলাম আমি যেন বিছানা থেকে ক্রমশ নেমে মেঝেতে ঘষতে ঘষতে কোথাও যেন চলেছি। ব্যথা বেদনার অনুভূতি যেন আমার শরীরের মধ্যে আর বেঁচে নেই। তবে বুঝতে পারছি কেউ যেন আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলেছে, কোথায় তা জানি না। হ্যারিকেনের আলোটা চোখের সামনে থেকে ধীরে ধীরে গায়েব হয়ে গেল। এবার শুধুই অন্ধকার, নিকষ কালো অন্ধকার আমাকে যেন ঘিরে ধরেছে। শুনতে পাচ্ছি অতি ক্ষীণ কণ্ঠস্বরে কারা যেন কথা বলছে। এবার আমার গলার কাছটায় বেশ কষ্ট হচ্ছে। আমার অনুভূতিরা ফিরে আসছে। আমি যে বেঁচে আছি সেটা এবার বুঝতে পারছি, কিন্তু মৃত্যুর পাক মুহূর্তে আমার শরীরের সমস্ত অনুভূতিগুলো, আমার শরীরের সমস্ত বল, আমার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে এসেছে। আমার দুই হাত গলার কাছে এনে স্পর্শ করে বুঝতে পারছি আমার গলায় দড়ি বাঁধা, আর তার ফাঁস ধীরে ধীরে আমার কণ্ঠনালীর উপরে চেপে বসেছে। আমার নিঃশ্বাস প্রশ্বাসের গতি ধীরে ধীরে কমে আসছে, কিন্তু কোনো রকমের কষ্ট অনুভব হচ্ছে না। সেই মুহূর্তে অজস্র মানুষের সমবেত কোলাহল আমার কানে ভেসে আসছে। তারা যেন আমার মৃত্যুর আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। তারা প্রাণ খুলে খিলখিল করে হাসছে। তাদের দলের নতুন সঙ্গীকে স্বাগত জানাচ্ছে তারা। এরপর আর আমার কিছু মনে নেই। আমার সহকর্মী বন্ধুদের ডাকে এবং তাদের পরিচর্যায় আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে জানতে পেরেছিলাম গতকাল আমি কোয়ার্টারে যাওয়ার পর আজ সকালে আমাকে ডিপার্টমেন্টে না দেখতে পেয়ে আমার সহকর্মী বন্ধুরা বুঝতে পেরেছিল আমার কিছু একটা হয়েছে। তাই তারা সকলে কোয়ার্টারে ছুটে গিয়েছিল। আমাকে খুঁজে পেয়েছিল কোয়ার্টারের সামনের শুকনো একটা আম গাছের নিচে। তারপর আমাকে ওখান থেকে তারা নিয়ে যায়। এখন আমি বুঝতে পারছি আমায় কোয়ার্টারের আশেপাশে অপঘাতে মৃত্যুর সমস্ত আত্মারা আমাকে ওদের সঙ্গী করে নিতে এসেছিল, কিন্তু তারা পারেনি। কারণ আমি মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করিনি, তবে ওরা চেষ্টা করেছিল বারবার। কিন্তু আমি সেই সময় আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম। জানি না এই ঘটনা কোনো অলৌকিক কিছু কিনা, তবে এই ঘটনা মানুষের জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে যায়। বীরেনের মুখে সব কথা শোনার পর কেন জানি না ওর কথার মধ্যে, ওর বলার মধ্যে কি একটা ছিল, আমাকে যেন এতদিন পরে আগের ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোকে বিশ্বাস করতে বাধ্য করিয়েছিল। আজ এই ঘটনাটার বছর চারেক হয়ে গেল। বীরেনের সাথে মাঝে মধ্যে আমার দেখা হয়। আজও সে এই ভীমপুর সিআরডিএফ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করছে, তবে এখন আর তাকে ডেইলি প্যাসেঞ্জারি করতে হয় না। ফ্যাক্টরির পাশেই একটা বাড়িতে সে তার বাবা মাকে নিয়ে ভাড়া থাকে। শুনলাম সেও নাকি আজ ভিড়ে গেছে তার সহকর্মী পরিতোষ এবং গণপতিদের দলে। নতুন কোনো কর্মীরা এলে আর তার কোয়ার্টার অ্যালার্ট হলে তাকে আগে থেকেই তার এই ঘটনা শুনিয়ে সাবধান করে দেয়। বাকিটা তাদের ব্যাপার। তবে আমি বলি, বিশ্বাসটা কেউ কাউকে জোর দিয়ে করাতে পারে না, যুক্তিতর্ক দিয়ে করাতে পারে না। তাকে আমার আর বীরেনের মতো চাক্ষুষ করতে হয়, তাকে অনুভব করতে হয়। তাই বলতে গেলে আমিও আজ সে ঘটনাগুলোকে চাক্ষুষ করতে, মনের ভেতর জমে থাকা সে রহস্যটাকে জানতে চলে এসেছি 10-এর বি নাম্বারের কোয়ার্টারে, যেখানে আজ থেকে 4 বছর আগে রাত কাটিয়েছিল বীরেন বণিক। যদি আগামীকাল সকাল অবধি বেঁচে থাকি, তাহলে নিজের অভিজ্ঞতার কথাটাও লিখে রাখবো এই ডায়েরিতে। এত
এতক্ষণ শুনছিলেন তন্ময় মুখার্জির লেখা বীরেন বাবুর বিপদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।